আমাদের ব্লিডিং শুরু হয়ে যায়। পার্ট 3 ইনফেকশাস ডিজিজ, হ্যাঁ ঠিক না? ডেঙ্গু ফিভার। প্রথমে ডেঙ্গু ফিভার হয়। ডেঙ্গু ফিভারে আমাদের কি মেইন সাইন সিম্পটম কি হয়? প্লাটিলেট কমে যায়। প্লাটিলেট যদি একদম 5000 10,000 চলে আসে, 5000 এর নিচে, তখন আমাদের কি হয়? হেমোরেজ শুরু হয়। ঠিক আছে? এখন ইন্টারনাল হেমোরেজ, এক্সটার্নাল হেমোরেজ, এই হেমোরেজের জন্য কি হয়? পরবর্তীতে হেমোরেজ হয়ে ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করে। এইবারে যদি কোনটার কি ক্রাইটেরিয়া, ঠিক আছে? অ্যাকিউট ফেব্রাইল ইলনেস 2 থেকে 7 দিন থাকে। ঠিক আছে? জ্বর থাকে কয় দিন? 2 থেকে 7 দিন। ঠিক আছে? এই জ্বরের সাথে কি থাকে? এইটার 4টা ক্রাইটেরিয়া। কি কি? এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখতে হবে। খুব সুন্দর ক্রাইটেরিয়া, কিন্তু বোঝাটা একটু কঠিন। সাডেন অনসেট অফ কন্টিনিউয়াস ফিভার। ডেঙ্গুর ফিভারটা কি? সাডেন অনসেট কন্টিনিউয়াস। ডেঙ্গুর ফিভারটা কন্টিনিউয়াস ফিভার পড়ছি না আমরা? এটা তাহলে এটার একটা কন্টিনিউয়াস ফিভার থাকবে। টাইফয়েড ফিভারটা পড়ছিলাম কন্টিনিউয়াস। টাইফয়েড আর ডেঙ্গু দুইটাই এমন লিখে রাখ, দুইটাই কন্টিনিউয়াস ফিভার। ফিভারের এই পড়ছিলাম মনে আছে ক্লাসিফিকেশন। ফিভার এই ডেঙ্গু ফিভার দেখ ডেঙ্গু এই জায়গায় লেখা নাই, বুঝতে পারছি। মনে রাখ এফডিসি। কি এফডিসি? এফডিসি কি কি? তাইলে ডেঙ্গু, টাইফয়েড আর সিতে কি কার্সিনোমা, ম্যালিগন্যান্ট হাইপারথাইরয়েডিজম। ডেঙ্গু, টাইফয়েড, ম্যালিগন্যান্ট। এফডিসি নাকি এমডিসি? ওই টাইফয়েড আর কি, ফয়েড থেকে যাইব। তাহলে বোঝা গেল? এটা ডেঙ্গুতে একটা কন্টিনিউয়াস ফিভার থাকে। ঠিক আছে? তারপরে কি হবে? এবং এর সাথে কি থাকবে? 2 or more of the following feature। এই নিচের এই ফিচারগুলোর মধ্যে কয়টা ফিচার? 1 2 3 4 5, এই 5টা ফিচারের মধ্যে কয়টা থাকবে? যে কোনো 2টা অথবা বেশি। তাহলে একটা হলো কি হেডেক, এটা আমরা যে সাইন সিম্পটম যেগুলো পড়ছি, মানে সাইন সিম্পটম থাকবে প্লাস ফিভার। ফিভারের সাথে আমরা কি পড়ছি? র্যাশ। র্যাশ মাস্ট বি থাকবে। কেমন র্যাশ? ম্যাকুলোপুলার র্যাশ। এই র্যাশের সাথে আর কি থাকবে? হেডেক। হেডেকের সাথে আর কি থাকতে পারে? রেট্রো অরবিটাল পেইন। এটা সবসময় মনে রাখতে হবে, রেট্রো অরবিটাল পেইন। এটা একটা স্পেসিফিক এর জন্য, রেট্রো অরবিটাল পেইন। আগে ব্যথাটা এই জায়গায় হয়, চোখের পিছনে, চোখটা ব্যথা করতেছে ভিতরের দিকে। ঠিক আছে? রেট্রো অরবিটাল পেইন। ঠিক আছে? এরপরে কি? আর্থ্রালজিয়া, জয়েন্ট পেইন। এটা তো ডেঙ্গুর মেইন। হ্যাঁ এটা সবাই। ঠিক আছে? তাহলে রেট্রো অরবিটাল পেইন, তারপরে কি? আর্থ্রালজিয়া, ওই একই। ঠিক আছে? হেমোরেজিক ম্যানিফেস্টেশন ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর কি? নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। তাহলে কি? ডেঙ্গুর সাথে র্যাশ থাকতে পারে, হেডেক থাকতে পারে, জয়েন্ট পেইন অথবা রেট্রোঅরবিটাল পেইন থাকতে পারে, হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকতে পারে, আর হলো গিয়া নাউসিয়া, ভমিটিং। ঠিক আছে? এর যে কোনো 2টা থাকবে। এবার কি? হাই ইন্ডেক্স অফ সাসপেশন বেসড অন পিরিয়ড, পপুলেশন এন্ড প্লেস। এটি কি? মানে এই 2টা হলো মেইন। ঠিক আছে? এবং এই 2টা তুই মানে ঘটনা কইছে কি, তুই এই 2টা দিয়ে দেখলি যে তার ফিভার আছে, আছে। এখন তোর আরেকটা জিনিসও তোর চিন্তা করতে হবে। এইটাই আমরা কমিউনিটি মেডিসিনে পড়ছি। তো যদি এই সমস্যা নিয়ে জামালপুর থেকে আসে, তোর আগে মাথায় রাখতে হবে কি তার কি যে হইতে পারে? তার কালা জ্বর হইতে পারে। যদি হিলট্র্যাক্স থেকে আসে, তাইলে চিন্তা করতে হবে কি? ম্যালেরিয়া হইতে পারে। আর যদি ঢাকা থাকে, তাইলে চিন্তা করতে হবে কি? ডেঙ্গু। অতএব এইটা হলো গিয়া কোথায় কোনটার ইন্ডেক্স বেশি, এই জিনিসটা অনেকে বোঝে না, এই লাইনটা। এই জন্যই বলছে হাই ইন্ডেক্স অফ সাসপেশন বেস পিরিয়ড, পপুলেশন আর প্লেস। এই প্লেসটা বললাম। পিরিয়ড মানে ডেঙ্গু কি সবসময় হয়? ডেঙ্গু শীতকালে তো ডেঙ্গু হয় না, গরমকালে ডেঙ্গু হয়। তাহলে পিরিয়ড, পপুলেশন আর প্লেস, কোথায় ওই পপুলেশন থাকে, কি প্লেস, যেই জায়গায় হাই ইন্ডেক্স, যেই জায়গার যেই এন্ডেমিক জিনিস। বোঝা গেছে এই কথাটার অর্থ? তাইলে ঢাকা হইলেই এই জন্ম দেখলে আমি বুঝবো যে এইটা ডেঙ্গু। চিটাগাংতে আইলেই আমি এই সমস্যা দেখলে হেরফের হইতেই পারে। এইগুলো তো সাইন সিম্পটম সবেরই এক। তাহলে ওইটা আমরা বুঝবো ম্যালেরিয়া। জামালপুরতে আসলে কালা জ্বর। এবার এই লাইনের অর্থটা কি বোঝা গেছে? এই লাইনের অর্থ মানুষ বোঝে না, মুখস্থ করে। অ্যাবসেন্স অফ কনভিনসিং এভিডেন্স অফ এনি আদার ফেব্রাইল কনভেনশন, মানে অন্য কোন জিনিসের তুই পাইস নেই।
ফেব্রাইল কলভার ইনলেসের কি একটা কজ? না তাহলে তুই অন্য কোনো কিছুর এভিডেন্স পাইস না, তার মানে এটা ফেব্রাইল ইলনেস মানে কি? ফিভার। ফিভার ফিভার। জ্বর, জ্বরের আরেকটা নাম কি? ফেব্রাইল কন্ডিশন। ফিভার, ফেব্রাইল কন্ডিশন, হাইপার পাইরেক্সিয়া, হাইপারথার্মিয়া সবই কি এক। তাইলে কোনো এভিডেন্স নাই কিসের? এনি আদার ফেব্রাইল ইলনেস। যদি ওগুলোর এভিডেন্স তুমি দেখাইতে পারো তাহলে তো আর কোনো কথা না। তোমার যদি এভিডেন্স যদি না থাকে, অ্যাবসেন্স অফ এভিডেন্স যদি না থাকে, যদি প্লেস পজিশন দেখে তুমি যদি বোঝো এটা হাই ইন্ডেক্স এইটার জন্য, উইথ ফিভার যদি কন্টিনিউয়াস থাকে, উইথ সাইন সিম্পটম যদি এগুলা, তাহলে এইটার আমরা বলবো কি এইটা একটা ডেঙ্গু ফিভার। এই জিনিসটা কেউ পড়েও না, এই জিনিসটা বুঝেও না, মানে এই জিনিসটা কিন্তু খুব মজার জিনিস, একটা সোজা একটা জিনিস। ঠিক আছে, মনে হয় যে এত বড় কোশ্চেন কি যেন কঠিন ব্যাপার। এইবার আসো ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের কাহিনীটা কি হবে? আগে তার একটা ডেঙ্গুর হিস্ট্রি থাকতে হবে, অবশ্যই তার একটা ডেঙ্গু হয়েছে। এরপরে কিছুদিন পর তাহলে কি ফিচার অফ ডেঙ্গু ফিভার এট ইনিশিয়াল স্টেজ, ক্লিয়ার? ইনিশিয়াল স্টেজে তার একটা ডেঙ্গুর হিস্ট্রি থাকবে বা ফিচার থাকবে। আগে এই ফিচার হওয়ার পরে তো এইটা আসবে, তাইলে এই জিনিসগুলো হলো গিয়া মানে প্রথম ধাপ। ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া। এরপরে কি হবে? হেমোরেজিক ফিভার। তার মানে কি প্লাটিলেট কমে গেছে, নাইলে তো আর ডেঙ্গু হেমোরেজিক হইতো না। তাইলে প্রথমে আমার হেমোরেজিক ম্যানিফেস্টেশন এভিডেন্স দু ওয়ান অর মোর, মানে এই ম্যানিফেস্টেশন গুলো কাছে কার যে কোনো হেমোরেজিক, এগুলো কি হেমোরেজিক ফিভার, নট অনলি ডেঙ্গু। এইটা হলো কি ব্রড হেমোরেজিক ফিভার, ব্রড হেমোরেজিক ম্যানিফেস্টেশন। দ্যাট স্প্লেনিক রাপচার, ইটস আ ইন্টারনাল হেমোরেজিক ফিচার। ঠিক আছে, কথা বুঝলে? মানে এইটা যত ধরনের হেমোরেজ বডিতে হবে, যেমন অ্যাবরাপশিয়া প্লাসেন্টা হেমোরেজিক ফিচার। এই হেমোরেজ যেই জায়গায় হবে সবগুলাই এইসব ফিচার পাওয়া যাবে। যেমন শক যত জায়গায় হবে সব একই ফিচার পাওয়া যাবে। এটা নট অনলি আইদার মেডিসিন আইদার গো নট অন গাই, এগুলো লিখে বেসিক্স অফ হেমোরেজ। তাহলে হেমোরেজে কি পাওয়া যাবে? পজিটিভ টর্নিকুয়েট টেস্ট, এটা বুঝামু। প্যাচি একাইমোসিস পারপুরা, ওই যে প্রথমে পিন হেড, ওই যে যেগুলো আমরা পারপুরা ইটি পাই। ঠিক আছে, তারপরে কি মিউকোজাল ব্লিডিং। মিউকোজাল ব্লিডিং কি? ওই যে এপিস্টেক্সিস, এগুলো কি নেজাল মিউকোজাল ব্লিডিং, মাউথ ব্লিডিং, গাম ব্লিডিং, এগুলো কি? এগুলো মিউকাস না, বাক্কাল মিউকোজা, নেজাল মিউকোজা। তাহলে নাক থেকে রক্ত, মুখ থেকে রক্ত বের হবে। যত ধরনের ওপেন ক্যাভিটি আছে ওগুলো দিয়ে রক্ত বের হবে, পায়খানার সাথে রক্ত, প্রস্রাবের সাথে রক্ত, নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, ওপেন ক্যাভিটি থেকে। ঠিক আছে, যত বাইরেই দিবা। এখন তো হাত কাটা থাকলে ওই দিকে বাইরে হবে, কারণ আমার ফুটো আছে ওই কটা, এছাড়া তো ঢুকানোর উপায় নেই, ঢুকানোর উপায় নেই, বেরোয়ার উপায় নেই। তাহলে এগুলোর আমরা বলি এই যে এপিস্টেক্সিস, গাম ব্লিডিং। ঠিক আছে, এই যে দেখো, তাহলে কি পাছা দিয়ে গেলে মেলে না, মুখ দিয়ে গেলে হেমাটামেসিস, প্রস্রাব দিয়ে গেলে, তাহলে আমার কথা বোঝা গেছে? যতগুলো ফুটো আছে ফুটো দিয়ে রক্ত বের হয়, কারণ যেই ফুটো আর যেই না, এটা আগেই সার্জারিতে ক্লিয়ার করতে। ক্লিয়ার? আরেকটা জিনিস কি, এটা তোর বলার হবে না, থ্রোম্বোসাইটোপেনিয়া, এটাই তো মূল পজিটিভ টর্নিকুয়েট টেস্টটা হালকা একটু বলি। পজিটিভ টর্নিকুয়েট টেস্টটা হলো আমরা টর্নিকুয়েট বুঝিস? টর্নিকুয়েট জিনিসটা কি? আমরা ব্লাড ক্লট নিলে এই যে প্রেসার দেয় না, এইটার গো টর্নিকুয়েট, বাদি জিরা দিয়ে, যেটা দিয়ে বাতি টাইট করে, ওইটার বলে টর্নিকুয়েট। আমরা কি করব? এই আর্মসে দেব টর্নিকুয়েট টেস্টের প্রসিডিওর। আর্মসে আমরা কি দেব? কাফ, বিপি কাফ, এই জায়গায় বাম বাইন্দা ওইটা আমি হাই প্রেসারে উপরে উঠাবো, 120 উঠাবো। উঠানোর পর এটা 5 মিনিট রাইখে দেব। ঠিক আছে, 5 মিনিট রাইখে দেওয়ার পরে ওই মনে কর একটা স্কোয়ার ঘর রাখবো, রাইখে দেওয়ার পরে নামাই ফেলবো, সরাই ফেললে একটা স্কোয়ার ঘর রাখবো এরকম। এই জায়গায় আসলে ওই প্রেসারে ওই পারপুরো গুলো ফুলে উঠবে আর কি, কথাটা বোঝা গেছে? পারপুরো গুলো দেখা যাবে খুব বেশি, গামাসির মতো। মানে আমি ওই পারপুরো গুণ
এটা যদি 20টার উপরে হয় তাহলে টর্নিকেট টেস্ট পজিটিভ, যদি 20টার কম হয় তাহলে টর্নিকেট টেস্ট নেগেটিভ, মানে পার পুরো গুণা এইটা, মানে এইটার বলে টর্নিকেট। স্যার যদি এটা টর্নিকেট টেস্টটা বোঝা গেছে, মানে প্যাচি গুণার জন্য তাহলে টর্নিকেট টেস্টটা পজিটিভ হবে। প্যাচি একাইমোসিস এগুলো পার পুরা, এটা তো আমি যদি না থাকে তাহলে প্রেসার দিয়ে বের করলাম, আর যদি সারা গায়ে যদি তার থাকে তাহলে তোর কোনো কথাই না। ঠিক আছে, তারপরে আর কি থাকবে, মুখ চোখ নাক দিয়ে পানি বেরিয়ে, প্রথমে হবে গাম ব্লিডিং, এগুলো তো খুব কাছাকাছি, নোজ দিয়ে খুব তাড়াতাড়ি ব্লিডিং হতে পারে। আর এরপর কি হবে, ইন্টারনাল ব্লিডিং, ওগুলো কোথা দিয়ে যাবে, ওই যে মেলেনা, হেমাটামেসিস, পারভেজাইনাল ব্লিডিং, ওই আগের। ঠিক আছে, আর কি থ্রোম্বোসাইটোপেনিয়া, যে কোনো হেমোরেজিক ম্যানিফেস্টেশন এগুলো দিয়ে প্রকাশ পায়। ক্লিয়ার? তাহলে এই যে কোনো একটা বা বেশি থাকতে পারে। ক্লিয়ার? এরপরে কি হবে, এনি এভিডেন্স অফ প্লাজমা লিকেজ ডিউ টু increased capillary permeability manifested by one or more dengue hemorrhagic fever এর এই প্লাজমা লিকেজ, এই জিনিসটা মোস্ট অফ দা মেইন জিনিস ডেঙ্গু হেমোরেজিক ফিভার থেকে ডেঙ্গু শক সিনড্রোম করার জন্য। এইটা ঘটনাটা কি, আমাদের ব্লাডে প্লাজমা থাকে আর সেলুলার এলিমেন্টস থাকে। ঠিক আছে, এই যে প্লাজমা, এই প্লাজমাটাই মানে মূল পানির পোর্শনটাই তো প্লাজমা, ঠিক না? এইটা 95%ই পানি। এই প্লাজমাটা লিকেজ হয় কোথায়, তোর মনে হলো বাইরে চলে এসে লিকেজ হয়ে কোথায় যায়, ব্লাডে যায় বা বাইরে থেকে একটা সেলে, ব্লাড সেলের মধ্যে কিন্তু থাকে, সেলের ভিতরে ইন্টারসেলুলার, ইন্ট্রাসেলুলার বা এইটা মনে কর ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে, ভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে থাকে, ব্লাড ভেসেলের মধ্যে কে কে থাকে, ইন্ট্রাভাস্কুলার, নট ইন্টারসেলুলার, ইন্ট্রাভাস্কুলার থাকে, এর মধ্যে ব্লাড ভেসেল থাকবে, ব্লাড সেল থাকবে, আর থাকবে প্লাজমা। ঠিক আছে, এইটা ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রা ভাস্কুলারে চলে যায় এই পানিগুলো। তখন কি হয়, তখন ব্লাডের সেলগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায় না, যেমন চিনি দিয়ে তুই পানিটা বের করে নিলি, চিনিটা হয়ে গেল না, ঠিক না? এইটারই বলছে ফ্লুইড, মানে প্লাজমা লিকেজ, লিকেজ হয়ে সেলের ব্লাড ভেসেল থেকে বাইরে চলে আসে, কিন্তু এ কিন্তু বডির মধ্যেই থাকে, এ কিন্তু তুই বুঝবি না বাইরে দিয়ে, কথা বুঝছিস? মানে তুই তো দেখবি পেশেন্ট নরমাল শুয়ে রয়েছে, এ তো মানে মোর অফ দ্য মানে মাইক্রোস্কোপিক জিনিস, তোর তো আর দেখার বিষয় না। জিনিসটা লিখে এক্সট্রা ভাস্কুলার থেকে ইন্ট্রাভাস্কুলার চলে যায়, তখন কি হয়, হেমো কনসেন্ট্রেট। ক্লিয়ার? এবং এইটার জন্যই মোস্ট অফ দ্য পেশেন্ট মারা যায়, এইগুলা ক্লিয়ার হয়ে যায়। তখন কি করে, এই যে দেখ, ম্যানিফেস্টেড বাই ওয়ান অর মোর, এইবার লিখে প্লাজমা লিকেজের কি সাইন, এইটা কিভাবে বুঝবি, এ রেজ অফ 20% ইন হেমাটোক্রিট, ওই যে হেমাটোক্রিটটা কি হবে, ইনক্রিজ হবে, হেমো কনসেন্ট্রেট হবে ফর এজেন্সি, আর এ মোর দ্যান 20% ড্রপ ইন হেমাটোক্রিট ফলোইং ট্রিটমেন্ট উইথ ফ্লুইড অ্যান্ড অ্যাজ কম্পেয়ার টু বেসলাইন। আরেকটা কি হইতে পারে, এগুলা মনে কর লাংসের ফ্লুইড গুলো যদি বাইরে চলে আসে, প্লুরাল ক্যাভিটিতে চলে যায়, তাহলে প্লুরাল এফিউশন, এগুলো যদি পেটের মধ্যে চলে আসে, অ্যাসাইটিস, তাহলে এগুলাও একটা ফ্লুইড লিকেজের কজ। তাহলে ফ্লুইড লিকেজ এর একটা সাইন সিম্পটম, তাহলে হাইপোপেরিটোনিয়া, এই কি অ্যাসাইটিস আর প্লুরাল এফিউশন, এইটা থাকতে হবে। ঠিক আছে, আর এই জিনিসটা কি, এ মোর দ্যান 20 রাইজ অফ হেমাটোক্রিট ফর এজ এন্ড সেক্স, আর 20% ড্রপ ইন হেমাটোক্রিট ফলোইং ট্রিটমেন্ট উইথ ফ্লুইড অ্যাজ কম্পেয়ার টু বেসলাইন। এই কথাটার মানে বোঝা গেছে? এই কথাটার লাইন হয়ে গিয়া, যদি আমি ট্রিটমেন্ট করি, ওই যে একটা কথা আমরা ইতে পড়ছি, কিতে স্প্লিন, হাইপার স্প্লিনিজম, যে কাইটে ফেলাইলেও ঠিক হয়ে যাবে, কথাটা বুঝছিস? কাইটে ফেলাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। এইটার হলো কি 20% রেজ হয়, আমি যদি ওর ফ্লুইড ট্রিটমেন্ট করি, সাথে সাথে 20% রেজটা ফল করে। এইটা কিন্তু ট্রিটমেন্টের কথা কইছে, যে এ 20% ড্রপ ইন হেমাটোক্রিট ফলোইং ট্রিটমেন্ট অফ ফ্লুইড, কথাটা বোঝা গেছে? এটা কিন্তু ওই রকম, যে আমি যদি এটা কাইটে ফেলি, তাহলে যে 20% বাড়ছে, ওই 20% মানে যেগুলো কমে গেছে, ওগুলো ঠিক হয়ে যাবে যদি স্প্লিন কাইটে ফেলাই দিই। এইটাও ঠিক এইরকম, যে
আমি যদি 20% এ বাড়ছে হুম। এটা যদি ফ্লুইড দিয়ে দিই বাইরে থেকে হুম। তাহলে এই 20%টা ফল করে যায় নরমাল কিছু আবার নরমাল হয়ে যায় এই যে কি কম অ্যাজ কম্পেয়ার টু দ্য বেসলাইন ইয়েস এইবার আসুন সুন্দর জিনিস ফ্লুইড ম্যানেজমেন্টের এই জিনিসটা এবার হলো কি আমাদের তাহলে এই আমাদের আর আরেকটা কি উইথ অর উইদাউট হেপাটোমেগালি এন্ড সার্কুলেটরি ডিস্টারবেন্স মানে লিভারটা বড় হয়ে যাইতে পারে তাহলে কি কি বললাম ইনিশিয়াল স্টেজে ডেঙ্গু এটা থাকবে তারপরে একটা হেমোরাজিক ম্যানিফেস্টেশন থাকবে তারপরে ওইদিকে এর ফলে ক্যাপিলারি লিকেজ হবে এইটার এই সাইন সিম্পটমস থাকতে পারে আর উইথ অর উইদাউট হেপাটোমেগালি থাকতেও পারে না এরপরে ওইদিকে ডেঙ্গু শক সিনড্রোম ওই যে একটা শক সিনড্রোমের হাইপোটেনশন শক সিনড্রোমের এটা শুধু শকের সাইন সিম্পটম লাগতে গেল হাইপোভলিউমিক শক ঠিক আছে এই ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের যে আমরা ফ্লুইড ম্যানেজমেন্টটা করব এইটা আমাদের একটু জানার প্রয়োজন ঠিক আছে ইমিডিয়েট ভলিউম রিপ্লেসমেন্ট মানে কি করতে হবে সাথে সাথে এই যে আমাদের এই জায়গায় কি দিতে হবে প্লাজমা লিকেজ হয়ে গেলে সাথে সাথে আমাদের ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে আইভি ফ্লুইড দিতে হবে ঠিক আছে তাহলে কি দিব আমরা ক্রিস্টালয়েড সলিউশন ক্রিস্টালয়েড আর কলয়েড দুইটা আমি বুঝাইছি ক্রিস্টালয়েডের দিকে সবগুলো ক্রিস্টালয়েড এই যে আমরা নরমালি যে হার্ট সল্ট রিঙ্গার ল্যাকটেট এই যে আইসোটোনিক হাইপারটোনিক হাইপোটোনিক এই সবগুলোই ক্রিস্টালয়েড সলিউশন আমরা নরমালি যেগুলোর নাম জানি আর কলয়েড সলিউশন কোনগুলো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে বডির মধ্যে কলয়েডাল অসমোটিক প্রেসার কে মেইনটেইন করে প্লাজমা এই কি বলে প্রোটিন প্রোটিন তো অতএব প্রোটিনের মেইন উপাদান কোনটা অ্যালবুমিন এইটা বডির মধ্যে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে না বাইরে থেকেও আমরা অ্যালবুমিন নিই এই অ্যালবুমিন স্যালাইন অ্যালবুমিন সলিউশন এইটি কলয়েড সলিউশন অ্যালবুমিন প্লাজমা এটা বুঝে গেছে এগুলো তো আমরা বডি নরমাল জিনিসটা কৃত্রিম ভাবে বানাই যত ভালো বুঝতে পারবি যে কোনটা কলয়েড কোনটা ক্রিস্টালয়েড এবার বুঝা গেছে এইবার আমার কথা কলয়েড সলিউশনের এই যে কলয়েডাল অসমোটিক প্রেসার বলতে কি বুঝায় কলয়েডাল অসমোটিক প্রেসারটা হলো গিয়া এই যে ব্লাড ভেসেলের মধ্যে যে প্লাজমাগুলো আছে এইটা কে ধরে রাখছে এই ব্লাডের মধ্যে এই যে প্রোটিন ব্লাডের ক্লটিং ফ্যাক্টর এগুলো কি প্রোটিন তাইলে এই জায়গায় আমার এই কলয়েডাল অসমোটিক প্রেসার মানে পানি এইটার মধ্যে ধরে রাখছে কে এই সব প্রোটিন মানে কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন থাকে বলেই এ বাইরে যায় না যদি হাইপোঅ্যালবুমিনেমিয়া হয় মানে এগুলা বলছ এগুলো হলো গিয়া কোরিলেশন যদি হাইপোঅ্যালবুমিনেমিয়া হয় কলয়েডাল অসমোটিক প্রেসার যে কারণেই ফল করুক সাথে সাথে কি হবে ফ্লুইড লিকেজ হবে হেপাটিক সিরোসিস বা লিভার ডিজিজে কেন অ্যাসাইটিস হয় liver is the main source of regenerate all the proteins এই অ্যালবুমিনের মূল জায়গা ক্লটিং ফ্যাক্টর তৈরির মূল জায়গা কোথায় লিভার এই জন্য এই লিভারের সাথে একটা কানেকশন এই জায়গা তুই কলি যে হয় হেপাটোমেগালি দিয়ে না আমি কি করব কলয়েডাল অসমোটিক প্রেসার তাইলে মূল সোর্সটাকে লিভার লিভার যদি কাজ না করে লিভার যদি সিরোসিস হয়ে যায় তাহলে ওই জায়গা থেকে কোনো প্রোটিন তৈরি হবে না বডির মধ্যে কোনো কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন হবে পানি লিকেজ শুরু হবে এবং পানি লিকেজ হয়ে কোথায় আসবে পেরিটোনিয়ামে চলে আসবে অ্যাসাইটিস বুঝা গেছে জিনিসটা
তাইলে আমার পানি ব্লাডের মধ্যে মানে ওই ভাস্কুলার মধ্যে ঢুকাইতে হইলে কি লাগবে, বাইরে থেকে যদি একটু প্রোটিন দিয়ে দিই, অ্যালুমিনিয়াম দিয়ে দিই। অ্যালুমিনিয়াম তো পানি ধরে রাখে। আমি বুঝবো কেমনে? সিবিসি তে কিন্তু এই হেমাটোক্রিট দেখা যায়। ঠিক আছে, নরমাল হেমাটোক্রিটের লেভেল এখন তো সব জায়গায় নরমালটা দেয়া থাকে, দেখেন নরমাল হেমাটোক্রিট লেভেল ওই 30 থেকে 50 এরকম একটা হবে। ঠিক আছে, তো এইটার যদি 20%, এইটার 20% বাড়া কমা। ঠিক আছে, হেমাটোক্রিট যদি খুব বেড়ে যায় তার মানে কি, হেমোকনসেন্ট্রেট, ঠিক আছে 20% যদি বেড়ে যায় তখন কি করবে, ফ্লুইড দিবে, অ্যালুমিনিয়াম ফ্লুইড। অ্যালবুমিন ফ্লুইড দিব। আর যদি হেমাটোক্রিট কমে যায় তাহলে আমরা তাইলে দিব আমরা ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড সেলাই। ক্লিয়ার? হেমাটোক্রিট যদি হেমাটোক্রিট যদি বেড়ে যায় তাইলে আমরা দিব কলয়েড। কলার সেলাই। কলয়েড চলে দিলে ও কি করবে, ও বাইরে থেকে ফ্লুইডটা টান দিয়ে ভিতরে নিয়ে আসবে। ইয়েস। তারপরে আবার রিচেক করব সিবিসি, হেমাটোক্রিট ওকে, বাস কলয়েড অফ করে দাও, ক্রিস্টালয়েড সলিউশন অথবা চালিয়ে দাও। এইটাই ডেঙ্গুর ট্রিটমেন্ট। এইটাই ক্লিয়ারলি বুঝতে হবে যে কখন কলয়েড দিব, কখন ক্রিস্টালয়েড দিব, আর কখন এইটাই, মানে এই শুধুমাত্র ফ্লুইড। ডেঙ্গুতে কোনো ট্রিটমেন্ট নাই। যত এক্সপ্রেস মানে যত মাথা দিয়ে তুই ক্যালকুলেট করতে পারবি তত ভালো। তাইলে এই ট্রিটমেন্টের পড়ানোরই আছে। আমি এবার তোদের সাথে এই যে মিলিয়ে দিই, শুধু এই কথা আমি যে বলছি সেটাই বলবি। তাহলে ইমিডিয়েট ভলিউম রেসপিরেশন করতে হবে, কলয়েড সলিউশন, ক্রিস্টালয়েড সলিউশন। মানে কি, আইসে এখনো তো আমি টেস্ট করিনি, ক্রিস্টালয়েড দিয়ে শুরু করলাম। ঠিক আছে, ইফ ইমপ্রুভ দ্য রিডাকশন অফ দ্য ক্রিস্টালয়েড সলিউট, মানে যদি এইটাই ইমপ্রুভ করে, ঠিক আছে, তাইলে আমরা আস্তে আস্তে এইটা ডোজ কমাইতে থাকবো। ঠিক আছে, 24 আওয়ার। ক্লিয়ার? যদি এইটা রেসপন্স করে তাহলে কমাতে থাকবো। ইফ নো ইমপ্রুভমেন্ট, তার মানে কাম হইছে। এইবার হেমাটোক্রিট যদি বাড়ে, আইভি কলয়েড ইনফিউশন। হেমাটোক্রিট যদি কমে তাইলে ব্লাড ট্রান্সফিউশন। তার মানে কি, ব্লাডই কমে গেছে, পানি আর নাই, সাথে সাথে ডাইরেক্ট ব্লাড দিয়ে দেবে, বুঝা গেছে? আর তারপরে আস্তে আস্তে কন্টিনিউয়াস এই যে প্রথমে হেমাটোক্রিট বাড়ছে, তারপরে আইভি কলয়েড ইনফিউশন দিছি, যখন ইমপ্রুভ করছে তখন ক্রিস্টালয়েড সলিউশন। ক্লিয়ার? আর যদি হেমাটোক্রিট কমে যায় তাহলে ব্লাড ট্রান্সফিউশন করবে, ইমপ্রুভ কলয়েড সলিউশন। ক্লিয়ার? ক্রিস্টালয়েড অনেক টাইম নিয়ে বুঝে যাবে, এটা সুন্দর জিনিস তো, ডেঙ্গুটা লাগে এই জন্য 2-4 মিনিটে শেষ করে যাই তো। ডেঙ্গু শক সিন্ড্রোম ও যা হাইপোটেনশন শুধু শখে দিয়ে দেখতে ট্রিটমেন্ট এইটাই কবি যে কি কি ট্রিটমেন্ট, যে ডেঙ্গুর হেমোরেজিক ফিভার আসুক, শক আসুক, মেইন হলো কি কবি ফ্লুইড রিপ্লেসমেন্ট, তারপরে হলো কি ফ্লুইড ম্যানেজমেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্টে যদি স্পেসিফিকলি জিগায় তাইলে এই জিনিসটা ভাঙাই কই দিই, তাইলে এটা আগেই কই দিবেন স্যার এই ওই ফ্লুইড ম্যানেজমেন্ট স্যার, নো অ্যাসপিরিন, নো কর্টিকোস্টেরয়েড, ইফ ফিভার, প্যারাসিটামল, অনলি প্যারাসিটামল। আর কি ফ্লুইড ইনটেক। ক্লিয়ার? এই ডেঙ্গুর আর কিছু নাই, এই জিনিস অনেক পরে এলাইছে। আর এই পার্থক্য করে যদি বুঝি ডেঙ্গু আর কি, ঠিক আছে, যে এই থ্রোম্বোসাইটোপেনিয়াটা মানে কোনটা কোনটা বেশি হয় দুটো দাগ দিয়া মনে রাখবি খালি। এই থ্রোম্বোসাইটোপেনিয়াটা কার বেশি হয়? থ্রোম্বোসাইটোপেনিয়া ওই যে ডেঙ্গুর বেশি হয়, কিন্তু চিকুনগুনিয়াটা হয়। ডেঙ্গু আর চিকুনগুনিয়াটা কাছাকাছি জিনিস, ঠিক আছে, কিন্তু চিকুনগুনিয়াটা কি বেশি হয়? ফিভার আর আর্থালজিয়া। চিকুনগুনিয়া ওই যে আমরা দেখলাম না, আইডি পেন, ফিজিওথেরাপি খোলা শুরু হয়েছে। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে, থ্রোম্বোসাইটোপেনিয়া বেশি হয় ডেঙ্গুতে, আর ফিভার আর আর্থালজিয়া বেশি হয় এতে। এই মেইন পার্থক্য কি, এইটা মেইন পার্থক্য। আরেকটা জিনিস, আমরা যে এতক্ষণ ধরে যেটা কইলাম যে হেমোকনসেন্ট্রেশন, এইটা কোথায় হয়? ডেঙ্গুতে হয়। এইটা কিন্তু এইটা ইতে কখনোই হয় না সেকেন্ড। এগুলো হলো গিয়ে কোনটায় বেশি কোনটায় কম। 3 প্লাস মানে এটা বেশি, আর হলো গিয়ে মাইনাস মানে এইটা হয় না, আর মানে যেইটা প্লাস বেশি তার মানে সেইটা বেশি। বুঝা গেছে? মেইন এই সাইডটা পার্থক্য কইয়ে দিলেই আমরা শুধু এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া এটাই হয়, আর লিম্ফোপেনিয়া এইটা চিকুনগুনিয়া বেশি হয়, এইটা কম। ক্লিয়ার? আর্থ্রাইটিস মানে যে আর্থালজিয়া বেশি এবং আর্থ্রাইটিস এইটা হয় না। কথা বুঝা গেছে?
আর হেমোরেজিক ফিভার, হেমো কনসেন্ট্রেশন, থ্রোম্বোসাইটোপেনিয়া এগুলো কার ফিচার? সব ডেঙ্গুতে, এটা হয় না। ক্লিয়ার? আর আর্থালজিয়া, আর্থ্রাইটিস, ফিভার এটা এইদিকে বেশি হয়। কুত্তায় কামড়, ঠিক আছে? একটা হলো প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস, মানে কুত্তায় কামড় দেওয়ার আগেই তুই রেডি হয়ে রইলি, অথবা তুই যে কুত্তে লাগি পালো টালো ওগুলোর ভ্যাকসিন দিয়ে রাখলি। আর আরেকটা হলো গিয়া পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস, কুত্তায় কামড় দেওয়ার 72 ঘন্টা মধ্যে, ঠিক আছে? আমরা ফরেনসিকে খুব সুন্দর করে পড়ছি। প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস কি? হু হ্যান্ডেল পটেনশিয়ালি ইনফেক্টেড অ্যানিমেল প্রফেশনালি, ঠিক আছে? মানে কার কার দেওয়া লাগে, যে আসলে প্রফেশনালি ওই যে কুত্তার খামারে কাম করে, ঠিক আছে? হু ওয়ার্ক উইথ র্যাবিস ভাইরাস ল্যাবরেটরিতে যারা কাজ করে র্যাবিস ভাইরাস, এদের আসলে কি লাগে? প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস লাগে, ঠিক আছে? কি করব? প্রোটেকশন ইজ অ্যাভয়েড বাই 2 ইন্টারডার্মাল ইনজেকশন 0.1 ml হিউম্যান ডিপ্লয়েড সেল। এই যে এইটুক মনে রাখতে হবে, আমরা কি ভ্যাকসিন দেই? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। এই নামটা মনে রাখতে হবে, বড় করে লিখে রাখ যে আমরা এটার মেইন ট্রিটমেন্ট কি, সব কিছু ভুলে গেলে স্যার ভ্যাকসিন দেই, কি ভ্যাকসিন? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। তারিখ কত? 03/7/14 30 আর 90। এই হলো মেইন ট্রিটমেন্ট, হিউম্যান ডিপ্লয়েড সেল, ঠিক আছে? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। কবে কবে দেয়? 0 72 ঘন্টার মধ্যে একদিন 0, তারপরে কি করব? 3 দিনের দিন, তারপরে 7 দিনের দিন, তারপরে 14 দিনের দিন, তারপরে 30 দিনের দিন, তারপরে 214, এটা লিখে 28, 30 না 28, মানে 0 3, তারপর 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তারপরে 90 দিনে একটা বুস্টার ডোজ। এটা লিখে ডোজ আর লাগবে না, এটা জানলেই হবে কি হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। আর মেইনলি কি আমরা এই বাইটেন ইডা এই জায়গায় যে ইডা আর ওদিকে আমরা এদেরকে ভ্যাকসিন দেই, ভ্যাকসিনের আগে আমরা কিন্তু টিটিটিএইচ, ঠিক আছে? টিটিটিএইচ দিয়ে রাখি। আর ওদিকে এইটা তো ভ্যাকসিন, ভ্যাকসিনটা কাজ করতে কিছুদিন টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে টিটি আর টিএইচি, টিটেনাস টক্সয়েড, এটা হলো ভ্যাকসিন। আর আরেকটা কি আমরা দেই? টিটেনাস টক্সয়েড। টিটি কাজ করবে কতদিন পর? 1 মাস পর, 28 দিন পর। তাইলে আমরা টিআইজি কেন দিই? টিআইজি ডাইরেক্ট ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন ইজ আ কম্পোনেন্ট অফ অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন ইজ আ টাইপ অফ অ্যান্টিবডি। তাহলে ইট ইজ দ্য রেডিমেড অ্যান্টিবডি। রেডিমেডটা দিয়ে ওই 28 দিনের কাম সারবে, আর এরপরে 28 দিনের পরে টিটি কাজ করবে। ঠিক সেম হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন 28 দিন পর কাজ করা শুরু করবে, আর হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিবি ইমিডিয়েটলি। তাহলে বোঝা গেল? আর কি করতে হবে? ওই জায়গাটা থরলি ওয়াশ করতে হবে। থরলি ওয়াশ কি? থরলি ক্লিন, মানে পানি দিয়ে দিতে হবে, মানে ফ্রেশ ওয়াটার শুধু ঢালতে হবে, মানে কি ওই ইনফেকশনস গুলো বের হয়ে যায়। এই জায়গায় কখনোই সুচার দেয়া যাবে না, কারণ কি সুচার দিলেই আরো আমি মাসালের মধ্যে গুতাগুতি করলাম, ওই ঢুকাইলাম, বাজলাম, পড়লাম, তাইলে ক্লিন করা যাবে না। সোপ ওয়াটার দিয়ে ভালো করে, মানে একটা যে ওয়াটার, এগুলোর বলে কি রানিং ওয়াটার, ট্যাপের মধ্যে চাইবে দিবে। তারপরে কি দেবো? এত প্যাসেট কোনো দরকার নাই, এগুলো জিগাইবে না। কি কবি? হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন দিব, আর কি দিব? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। স্যার ই কি 03/7/14 28 90 দিনে বুস্টার ডোজ। এন্টেরিক ফিভার কে করে? সালমোনেলা টাইফি, প্যারাটাইফয়েড ফিভার, সালমোনেলা প্যারাটাইফি। রুট কি? ফেকোরাল রুট। এন্টেরিক ফিভারের রুট কি? ফেকোরাল রুট। খুবই সুন্দর একটা জিনিস। আমাদের সাইন সিম্পটম কি পাবো? কনস্টিপেশন, ডায়রিয়া, যেহেতু ফিভার, হেডেক, মাইলজিয়া। ক্লিয়ার? ফিভার, হেডেক, মাইলজিয়া, আর কি রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। এই রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া জিনিসটা কি? যতটুক ব্র্যাডিকার্ডিয়া হওয়ার ততটুক হবে না। রিলেটিভলি ধরা যায় ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? ফিভারে কিন্তু ট্যাকিকার্ডিয়া হওয়ার কথা, কিন্তু তার হবে কি? ব্র্যাডিকার্ডিয়া।
তার কিন্তু ট্যাকিকার্ডিয়াই থাকবে। কথা বুঝছিস? হুম, হুম, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়ার অর্থটা বুঝছিস? 5 ডিগ্রি জ্বরে হুম। কত ডিগ্রি বাড়ে, কতটা 10, 20, 10 20 না 10, হ্যাঁ 10, 10 5 বার, হুম, 5 বারা মানে কি ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? হুম, কিন্তু যত 5 বাড়ার কথা হুম, তত বাড়ে না। হুম, ফিভারে যেরকম করে বাড়ার কথা হ্যাঁ, সেরকম বাড়ে না। মনে কর পালস কিন্তু বেশি আছে, হুম, কিন্তু ধর আমার জ্বর এত, আমার হওয়ার কথা 100 পালস, 100%, কিন্তু আমার পালস আছে নর্মাল, হুম, ঠিক আছে? এইটা তুলনামূলক এটা ব্র্যাডিকার্ডিয়া না, কম না? তাই না? আপনার পালস থাকার কথা এত, হুম, আপনার দিয়ান কম, কিন্তু এমনও বেশি, এমনি তো বেশি, মানে ওইটা কিন্তু সাইডের কম না। হুম, কথা বুঝছিস? হুম, সাইডের কম গেলে আমি এটা ব্র্যাডিকার্ডিয়া কম, হুম, কিন্তু আমার ধারণা মতে তোমার হওয়ার কথা এখন 100, হুম, কিন্তু তোমার এখন আছে 80, কিন্তু তুলনামূলক ভাবে মানে ভালোর মন্দ আর কি, হুম। কথা বুঝছি, তুলনামূলক ভাবে তোমার ব্র্যাডিকার্ডিয়া, এইটারে বলে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। হুম, এটা কিন্তু সাইডের নিচে না, হুম, এটি একটু বুঝতে হবে। এটা কিন্তু মানে বোঝাটা মজার ব্যাপার, হুম, এরকম, এরই দরকার মনে থাকার জন্য। ঠিক আছে? তাহলে এগুলো কইলি, ও ডেলিরিয়াম কমপ্লিকেশনস, কমা ডেথ, এগুলো তো বোঝাই যায়। রোজি স্পট অন দা ট্রাঙ্ক, এটা দিতে হবে রোজি স্পট, রোজ স্পট থাকে, ঠিক আছে? লাল লাল স্পট পড়ে, হুম, স্প্লিনোমেগালি থাকতে পারে, এন্টেরিক ফিভারে, কফ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ডাই। ওকে, হুম, 1 সপ্তাহ পর এগুলো দেখা দিতে পারে। ক্লিয়ার? হুম, আর আমরা ট্রিটমেন্ট কি করি? এই ইনভেস্টিগেশন খুব সুন্দর করে মনে রাখ, বি এ এস ইউ, বাসু, হুম, হুম, মনে আছে? ফার্স্ট উইকে ব্লাড কালচার, হুম। সেকেন্ড উইকে বিদাল টেস্ট, থার্ড উইকে স্টুল কালচার, ফোর্থ উইকে ইউরিন কালচার, বাস। এই যে শুনবা এই 2 উইকে, মানে এই সিরিয়ালে মনে রাখলে হবে স্যার কি টেস্ট করব স্যার, প্রথম প্রথম উইকে করব স্যার এই যে কি ব্লাড টেস্ট, আর ওইদিকে কি কি পাবো লিউকোপেনিয়া, আর সেকেন্ড উইকে বাকি সবগুলো কই দিলি, বিদাল টেস্ট, স্টুল কালচার, ইউরিন কালচার, মনে রাখতে হবে কি বাসু। বিদাল টেস্ট। ফার্স্ট হচ্ছে ব্লাড কালচার, সেকেন্ড হচ্ছে বিদাল টেস্ট। তারপরে এদিকে স্টুল কালচার, ইউরিন কালচার বা সু। ক্লিয়ার? ট্রিটমেন্ট কি দিব? সেফট্রাক্সোন গ্রাম 14 দিন, এছাড়া ওগুলো দিতে পারি। সেফট্রাক্সোন কইলে ছাড়া খুশি, তাহলে ট্রিটমেন্ট করা হয়ে গেল, অ্যান্টিবায়োটিক দিতে শেষ। কমপ্লিকেশন কি হতে পারে? শুধু সেফট্রাক্সোন 14 দিন দিব। কত দিন দিব? 14 দিন। 1 গ্রাম 1 গ্রাম 1000 mg আইভি। ঠিক আছে? আর এগুলো কমপ্লিকেশন কি হতে পারে? বাউল পারফোরেশন হয়ে যেতে পারে, পারফোরেশন থেকে হেমোরেজ হতে পারে, তারপরে হলো গিয়ে এই ইনফেকশন বোনসে যাইতে পারে, তারপরে হলো গিয়ে এই জায়গা থেকে কোলেসিস্টাইটিস হয়ে যাইতে পারে, ঠিক না? তারপরে হলো টক্সিক ফেনোমেনা, মায়োকার্ডাইটিস হতে পারে, মানে এই ইনফেকশনটা পেটের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে, ঠিক আছে? মায়োকার্ডিক হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, মানে কিডনিতে যাইতে পারে, ইতে যাইতে পারে, পারসিস্টেন্ট গল ব্লাডার ক্যারিস। তাইলে কি প্রথমে এটা মনে রাখতে হবে, টাইফয়েড আলসার আমরা একটা ট্রিটমেন্ট করছি, মনে আছে? টাইফয়েড আলসার, আলসার কি হতে পারে? পারফোরেশন হতে পারে, পারফোরেশন হেমোরেজ হতে পারে। তার প্রথম কমপ্লিকেশন এটা কইতেই হবে টাইফয়েড আলসার, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা সার্জারিতে একটা ডিজিজই করছি। সুন্দর কোরিলেশন, এটা এইভাবে থাকলে আসলে আমার ভোলার মাথা উপর থাকলে, মানে মাথা ধরে থাকলে জিনিসগুলো, মানে আমি নিজে মন নিয়ে না থাকলে আমি পরে বাধা ফেলবো, বুঝছিস? খালি কয়ে যাইতে ইচ্ছা করে না যে গাড়িগুলো দেখি কয়ে গেলাম, আমার আরই ভালো লাগে এই জন্য আমি মাঝে মাঝে পড়াই না ইচ্ছে করি। না, কিন্তু এখন তো পরীক্ষার টাইম, এই জন্য কি করবো, একা একা তো আর পড়ি এগুলো দুটো বোঝার সম্ভাবনা। তারপর ওইদিকে লেপ্রোসি, লেপ্রোসি জিনিসটা একটা হলো পসি বেসিলারি, মাল্টি বেসিলারি, এগুলো স্কিল লেশনের উপর। যদি কম লেশন থাকে 5টা তাহলে পসি, আর যদি বেশি থাকে 5টা তাহলে লেশন, লেশন
হাইপোপিগমেন্টেশন, হুম। সাদা 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 হাইপো, এইটা হলো কি আমার নর্মাল বডি কালার। এই জায়গা থেকে হাইপো মানে কি কম সাদা হয়ে যাবে, আমি আমার বডি কালার হুম। এই জায়গা থেকে একটু সাদা 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 সাদা, এই যে দেখে একটু সাদা সাদা, এই যে দেখে আমার কপালের এখানে একটা দাগ আছে সাদা, এইটাকে আমরা বলবো হাইপোপিগমেন্টেশন, মানে আমার মেলানিন বেশি, আমার এই জায়গায় সাদা হয়ে যায়, মানে এটা স্কিন দেখে তুই বুঝবি যে ওইটার চেয়ে একটু ডিফারেন্স। আর যার সাদা তারটা কালো হয়ে যাবে। কালো না, মানে সাদার চেয়ে একটু অন্যরকম একটু দেখা যাবে, মানে কিন্তু আমার মতো দেয়া যাবে না, আমার যেরকম কালার মধ্যে সাদা দেয়া যাবে ওর কিন্তু সাদা দেয়া যাবে না। কোথায় এটা? এইটাই কি লেশন, লেশন আর কি, এ জানার দরকার নেই। এই পসিবিসিলারিতে এইরকম 5টা লেশন থাকে, আর মাল্টিপিসিলারিতে 5টার বেশি থাকে, এই এতটুকু জানলেই হবে। আর রিডলে জপলিং এটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা ফার্মাকোলজিতে পড়ছি, এটা আর আমাকে প্রয়োজন নাই, আমরা এই দুইটা দিয়ে আসলে ট্রিটমেন্ট দিই, পসিবিসিলারি আর মাল্টিপিসিলারি ট্রিটমেন্ট, আমাদের নরমাল ট্রিটমেন্ট এটা দিয়ে দিই, ঠিক আছে। আর রিডলে জপলিং এটা একটু জানি না ভালো, এটা আসলে অন্য একটা স্পেকট্রাম, এই যে ক্লাসিফিকেশন আমরা অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ স্পেকট্রাম, মানে ডিজিজটা কতটুকু অ্যাগ্রেসিভ হয়েছে, কতটুকু ই হয়েছে, এটার উপর ভিত্তি করে, মানে কোন দিকে গেছে। টিউবারকুলোয়েড, বর্ডারলাইন টিউবারকুলোয়েড, তারপরে বর্ডারলাইন লেপ্রোসি, বর্ডারলাইন লেপ্রোম্যাটাস, লেপ্রোম্যাটাস লেপ্রোসি, ঠিক আছে। এই জিনিসটা এত কিছু প্রয়োজন নাই, এগুলো আমাদের কি কি ইফেক্ট করে, স্কিনে হাইপোপিগমেন্টেশন হয়, ওই জায়গা নার্ভ এফেক্ট করে, নার্ভে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে। আর কি ইনভলভ করে, নার্ভ ড্যামেজ করে, লোকাল অ্যানেস্থেসিয়া করে, ওই জায়গায় সেন্সরি লস হয়ে যায়, নার্ভে হয়ে গেলে সেন্সরি লস হবে, তাহলে প্রথমে হবে স্কিনে লেশন হবে, হাইপোপিগমেন্টেশন হবে, বোঝা গেছে হাইপোপিগমেন্টেশন, তারপরে কি হবে অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, ওই জায়গায় নার্ভ ইমপ্যাক্ট হলে ওই জায়গায় অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, আর নার্ভ ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হলো কি আমার ওই জায়গার মেইন থিম, মানে একটা লেপ্রোসিতে কি সমস্যা দেখা দেয়, ঠিক আছে। টিউবারকুলোড লেপ্রোসি এটা বোর্ডে আসছে এই জন্য, খুব বেশি বাকিগুলো জানার প্রয়োজন নাই, শুধু টিউবারকুলোড লেপ্রোসিটা কই, ঠিক আছে। এটা কি সিঙ্গেল লেশন থাকবে, আমরা এই পার্থক্যটা পড়লে শুধু পার্থক্য দিয়ে তুই টিউবারকুলাস আর ওইদিকে লেপ্রোম্যাটাস এই দুইটা পার্থক্য করতে পারবি। এই যে এই দেখ, এই যে রিডলে জপলিং এর এক পাশে হলো টিউবারকুলোড লেপ্রোসি আর আরেক পাশে হলো কি লেপ্রোম্যাটাস লেপ্রোসি, এই দুইটার পার্থক্য বুঝলেই তুই এই রিডলে জপলিং ক্লাসিফিকেশনটা বুঝে যাবি। আর মাল্টি আর পসির মধ্যে কি কতগুলা লেশন আছে, এই লেশনটা কিরকম, কোনটা কতটুকু নার্ভ ড্যামেজ করছে, কোনটা কোন নার্ভ ড্যামেজ করছে, এগুলো আমরা বুঝবো রিডলে জপলিং, ঠিক আছে। মোটামুটি ধারণা পাওয়া যাবে, ল্যাপ্রোম্যাটাস আর টিউবারকুলোডটা জানলেই আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিসটা কি, এই ক্লাসিফিকেশন। আর মাল্টি আর পসির উপর আমরা ট্রিটমেন্ট নির্ভর করে, ওকে। স্যারেরা ওইটাই জিগাবে, এই দেখো কখনো জিগায় না, রিটেনে আসতে পারে, দেখে পড়াই, ঠিক আছে। লেপ্রোম্যাটাস এইটা আসলে ডিস্ট্রিবিউশন কেমন হবে, আমার কি কি স্কিন আর নার্ভ আগেই কইছি, কি কি স্কিন আর নার্ভ, স্কিন লেশন, ঠিক আছে, নার্ভ এনলার্জমেন্ট, তাহলে বোঝা গেছে কি 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 আসলে ইনভলভ করবে, আমার কি কি দরকার, এটা বোঝা গেছে। নার্ভ আর স্কিন, নার্ভ এফেক্ট করলে অ্যানেস্থেসিয়া হবে, এই তিনটে জিনিস মনে করতে হবে, স্কিন, অ্যানেস্থেসিয়া, নার্ভ ড্যামেজ, ঠিক আছে। তাহলে এইবার আয় নাম্বার এন্ড ডিস্ট্রিবিউশন, মানে কিরকম এটার হবে, ওয়াইডলি ডিসেমিনেটেড, মানে পুরো একদম সারা ইতে ছড়ায় থাকবে। আর এটা হলো কি ফিউ সাইট। আর অ্যাসিমেট্রি, সিমেট্রি জিনিসটা কি, একই সমান, সিমেট্রি মানে দুই সাইডে সমান, নট এই সাইডে সমান। সিমেট্রি মানে টু সাইডেড সমান, ইটস অলওয়েজ কম্পেয়ার, ইটস অলওয়েজ কি কয় এটা, যে ডিগ্রি আছে না মধ্যের জন্য কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, আগের ডিগ্রিটার জন্য কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি, এটা অলওয়েজ কম্পেয়ার। সিমেট্রি মানে কম্পেয়ার, ডাইন হাতের সাথে রাইট হাতের কম্পেয়ার। আমরা ওই যে যদি পড়াইলো রেডিও রেডিয়াল সিমেট্রি আর রেডিও ফিমোরাল অ্যাসিমেট্রি, এই জিনিসটা কি বুঝিস, জিনিসটা কি কথা, রেডিও ফিমেরাল দুইটা যদি সমান পালস রেট থাকে, দুইটাই রেডিও রেডিয়াল সিমেট্রি, মানে এই হাতের রেডিয়াল পালস আর এই হাতের রেডিয়াল পালস যদি সমান থাকে, এই সমান না, পালস রেট সমান থাকে, যদি এই হাতে মাপমু এই হাতে মাপমু সেম সমান, দুইটা যদি 85-85 একই দিক থেকে, এটার বলে রেডিও রেডিয়াল সিমেট্রি। আর রেডিও ফিমোরাল অ্যাসিমেট্রি মানে অলওয়েজ, সিমেট্রি মানে কম্পেয়ার টু আদার্স, যদি এইটার সমান না থাকে তাহলে অ্যাসিমেট্রি, যদি সমান থাকে তাহলে সিমেট্রি।
ঠিক আছে। ক্লারিটি মানে কি? ক্লারিটি মার্জিন হচ্ছে ক্লারিটি মানে বেশি কি বলে ক্লারিটি মানে হলো কি ক্লারিফিকেশন করে না, হ্যাঁ। সাজ্জাদের ক্লারিফিকেশন কি, হুম, এটা হলো আইডেন্টিফিকেশন একেবারে ওই বুঝছিস। হুম, তো identity। ক্লারিটিটা কি আসলে, হুম, তোর পার্সোনালিটি কি জিনিসটা আমি বুঝতে পারি না, অর্থ জানি না সঠিক, কিন্তু এইটা বুঝছিস যে তোর ক্লারিফিকেশন মানে তোর সম্পর্কে বর্ণনা। হুম, তাইলে মার্জিনের ক্লারিফিকেশন কি, পুওর আর এটার গুড। ইলিভেশন অফ দ্য মার্জিন এটা নেভার, এটা কমন। হুম, ঠিক আছে, একটা স্কিন লেশন, ওই যে আলসারের লেশন মার্জিন কোথাতে আসে বোঝা গেছে। তাহলে কেন মার্জিন নিয়ে গবেষণা করতে আছে বোঝা গেছে। মার্জিন মার্জিন ঠিক আছে, তাইলে কি পুওর পাওয়া যাবে, গুড পাওয়া যাবে, আর ইলিভেশন অফ দ্য মার্জিন নেভার এটাই হবে। এইবার আসো কালার, যদি আমার মতো ডার্ক স্কিন হয় তাহলে স্লাইট হাইপোপিগমেন্টেশন আর অল্প সাদা হবে, আর এটা মার্কড টিউবারকুলোসিস। আর লাইট স্কিন মানে কি সাদা স্কিন যদি হয় তাহলে লাল হবে, লাল লাল সাদা স্কিনে লাল হবে। ক্লিয়ার? এবার স্লাইট এরিদেমা হবে, আর এটা কপারি রেড। কপারি রেড মানে কি, কপার যেরকম থাকে আর কি, খুব ব্রাউনিশ কালারের মতো। কোপারি আর রেড 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 এরিথমিয়া মানে তো রেড এটা যেমন এইটা স্লাইড এটা দেবা, এইটা পুরো লাল, অল্প লাল বেশি লাল। কালো লোকদের তো হালকা সাদা হবে লিপ্রোমাটাস, আর টিউবারকুলোসিস হচ্ছে হাইপোপিগমেন্টেশন হাইপোপিগমেন্টেশন মানে সাদা হবে, সাদা। কালাদের 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 একটু এই টিউবারকুলোসিস হুম এইটা এই 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 যে লেপ্রোমেটাসে স্লাইট হবে আর ইতে হবে মার, মানে এইটা একটু অল্প সাদা হবে, এটা একটু বেশি সাদা হবে। সারফেস কি স্মুথ ড্রাই। সেন্ট্রাল হিলিং এইটা থাকে না, মানে ওই যে একটা সেন্ট্রাল লেশন করাইছিল মনে আছে, মানে পাশের মার্জিনে প্রবলেম থাকবে বাট মধ্য দিয়ে ভালো থাকা থাকবে। তাহলে এইটা নান, এইটা কমন। লস অফ সেন্সেশন, আমাদের যে অ্যানেস্থেসিয়া যে লস হবে এইটা হবে কি লেট, আর এটা হবে কি আর্লি এবং বেশি, এটা পরবর্তীতে হবে। লস অফ সেন্সেশন আর নার্ভ ড্যামেজ, ওই যে নার্ভ ড্যামেজ হইলেই তো সেন্সেশন লস হবে, তাহলে নার্ভ ড্যামেজ আর সেন্সেশন এইটা হবে লেট আর এটা হবে আর্লি। বুঝা গেছে? ভালো কোনটা, ন্যাচারাল আউটকাম, এইটা হলো প্রোগ্রেশন, মানে কি প্রোগ্রেস করবে খারাপের দিকে, আর এইটা হিলিং। ক্লিয়ার? প্রোগ্রেশন খারাপের দিকে যাবে আস্তে আস্তে। এই কয়টা কইলি মোটামুটি হইলো। অনেক মানে জিনিসটা কিন্তু কঠিন আছে এই জিনিসটা। তাহলে ফার্স্টে কি হলো মামা? ফার্স্টে হচ্ছে নাম্বার অফ ডিস্ট্রিবিউশন, মানে একটা লেশন, লেশনটা কিরকম হবে, কয়টা লেশন হবে, এগুলো হলো মাল্টিপল। আর এই লেশনের ক্লাসিফিকেশন মানে মার্জিন কেমন হবে, কালার কেমন হবে, এগুলো আমরা দেখবো এটা দিয়ে। বেশি হবে না কম হবে, নার্ভ ড্যামেজ কিরকম হবে, তিনটে জিনিস মনে রাখতে হবে। তাহলে স্কিন, কালার, স্কিনের একটা লেশন মানে স্কিনের একটা লেশন, নার্ভ ড্যামেজ আর হলো গিয়া অ্যানেস্থেসিয়া, নার্ভ ড্যামেজের পারপোজ। নার্ভ তাহলে স্কিনের ক্ষেত্রে আমাদের এটা কি দেখবো, মার্জিনটা এটা পুরো এটা গুড। ঠিক আছে, কালার দেখবো, কালার এইটা স্লাইট হাইপিগমেন্টেশন, এটা মোর হাইপিগমেন্টেশন। এইটা হলো গিয়া আর রেডদের এটা হলো স্লাইট ইরাইদেমা, এটা হলো রেড। ঠিক আছে, আর তারপর হলো গিয়া আমাদের অ্যানেস্থেসিয়া মূল এই কোড লিখে দিই আর লাগবে না। অ্যানেস্থেসিয়া কি হবে, এইটা লেটার স্টেজে হবে, নার্ভ ড্যামেজ এটা লেটার স্টেজে হবে, এইটা আর্লি স্টেজে হবে এবং মার্ক হবে। কিন্তু খারাপ কোনটা, খারাপ কিন্তু এই যে ওইটা দেখতে খারাপ দেখাইবে কিন্তু খারাপ আসলে এইটা প্রোগ্রেশনের দিকে যাবে আর এইটা হিলিং এর দিকে যাবে। ক্লিয়ার? তাহলে হিলিং যেহেতু এটা হবে তাহলে সেন্ট্রাল হিলিং হবে এইটা, আর সেন্ট্রাল হিলিং এইটা হবে। সেন্ট্রাল হিলিং না ঠিক আছে, আর এইটার জিনিসটা মাল্টিয়ার পসিতে খুব ইজি, যে পসিতে আসলে 5টা কম থাকবে, 0 to 5 লেশন থাকবে। লেশনের ক্লাসিফিকেশন আমরা এই জায়গা দিয়ে বুঝবো, এটা কিন্তু আমরা কোনো লেশনের ক্লারিফিকেশন করব না। আর 6 এর বেশি থাকলে মাল্টি, আর কিচ্ছু প্রয়োজনের নাই। এই ন্যাচারাল আউটকাম, এই পসিবিলিটি একটা লেশন জিনিস কম, তাহলে এটা তো ভালো হয়ে যাবে।
আর এইটা আসলে সামনের দিকে অগ্রসর হবে, ঠিক আছে? ওইটার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেব। এই যে ট্রিটমেন্টটা কি দিব, আমরা কি কি করি মেইনলি ওইদিকে এইসব দেখে, মানে এই সাইন সিম্পটম দেখে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেললাম। এরপরে কি করব, ফাইন্ডিং অ্যাসিড ফার্স্ট বেসিলাই কি করব, এই যে লেশন আছে না, এই যে স্লিট স্কিন স্মেয়ার নিব, স্লিট স্কিন স্মেয়ার, বুঝা গেছে? ওই স্কিন থেকে একটা স্মেয়ার নিব। আর কি করব, বায়োপসি করতে পারি ওই জায়গা দিকে, স্কিন বায়োপসি। ওকে, কি পাবো আমরা, অ্যাসিড ফার্স্ট বেসিলাই। অ্যাসিড ফার্স্ট বেসিলাই কি কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর লেপ্রোসি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ক্লিয়ার? এবার হলো কি হুর ক্লাসিফিকেশনের ট্রিটমেন্টটা, এইটাই মেইনলি জানতে চাই। কি পসিবেসিলারি, মাল্টিবেসিলারি, এই দুইটা জানলেই হবে। পসিবেসিলারিতে দেখো কি শুধু রিফাম্পিসিন, মনে রাখতে হবে। এই জায়গায় একটা কথা আছে, এই যে দেখ মান্থলি সুপারভাইজড ড্রাগ ট্রিটমেন্ট, কথাগুলো মনে রাখিস। তারপরে কি ডেইলি সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ ড্রাগ, এই কথা দুটার মানে বুঝতে হবে, একটা সুন্দর সুন্দর মানে আছে। পসিবেসিলারি জিনিস কম, আমরা ড্রাগ কম দিব এবং ডিউরেশনও কম, এটা মনে রাখতে হবে। ওইটা ডিউরেশন বেশি, ড্রাগ বেশি এবং ইও বেশি। ওইটা 6 মান্থ, এটা 12 মান্থ। ওকে, এবার আসো কি ড্রাগ দিব। রিফাম্পিসিন দিব মাসে একটা। এইটা হয় কি, এগুলো আসলে ডটস কর্নার মেইনটেইন করে, ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট মাসে একবার, ঠিক আছে? ডিরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট। এটা কি হয়, ওই যে ডটস কর্নারে যারা কাজ করে তারা ওই মাসে মাসে একবার যায়, বলতে হবে যে আমার সামনে এই ওষুধটা খান, আপনারা খাওয়াই দিয়ে আসে। এইটারই বলে আমার সুপারভিশনে তুমি ড্রাগটা খাইছো, এইটা বলে প্রতি মাসে একবার, মান্থলি সুপারভাইজড ড্রাগ। তাহলে তুমি মাসে পসিবেসিলারির জন্য রিফাম্পিসিন একটা খাইলেই হবে 600 mg, এটা খাওয়াই আসবে তারা। আর মাল্টিবেসিলারির জন্য তোমার রিফাম্পিসিন 600 আর ক্লোফাজামিন 300 খাইতে হবে। আর প্রতিদিন পসিবেসিলারির জন্য ড্যাপসন 100 mg খাইতে হবে, এটা তোমার নিজে নিজে খাইতে হবে প্রতিদিন। আর মাল্টিবেসিলারির জন্য ড্যাপসন 100 mg আর ক্লোফাজামিন 50 mg খাইতে হবে ডেইলি। ক্লিয়ার? রিফাম্পিসিন, ড্যাপসন, ক্লোফাজামিন, এই মেইন নাম মনে রাখতে হবে, রিফাম্পিসিন, ড্যাপসন, ক্লোফাজামিন। এদিকে পসিবেসিলারি আর মাল্টিবেসিলারি, তাই না? পসিবেসিলারি হচ্ছে রিফাম্পিসিন খাইতে হবে মাস 600 মিলিগ্রাম, ওটা মাসে 600 একবার, আর 100 প্রতিদিন। 100 কি 100 মিলিগ্রাম ড্যাপসন, আর ওইটা আর এটা হচ্ছে ড্যাপসন আর রিফাম্পিসিন ওটা একই থাকবে, শুধু বাড়তি যোগাবে ক্লোফাজামাইন। ক্লোফাজামিন। ক্লোফাজামাইন বড় একটা খাওয়াই দিয়ে যাইবে 300, আর 50 করে তুই সব সময় খাবি। আর বাকি ওই রিফাম্পিসিন 600 ওইটার মতো ওইটারই থাকবেই, মনে রাখবি যে পসিবেসিলারি থাকবেই, শুধু মাল্টিবেসিলারিতে যোগাবে কি ক্লোফাজামাইন। ক্লোফাজামাইন একটা বড়টা দিয়ে যাইবে 300 আর 50 করে খাইয়ে দিবি, বাকি ট্রিটমেন্ট একই, শুধু পার্থক্য কি ক্লোফাজামাইন। এই দুইটা বললি হবে, তিন নাম্বারে পসিবেসিলারি সিঙ্গেলেশন ওটা দেখুন। এই জিনিসটা এইবারে কি টিভির ক্ষেত্রে সাইন সিম্পটম আমরা খুব ভালো জানি, রাতে সন্ধ্যায় জ্বর, কফ, কাশি, রেসপিরেটরি ডিজিজ যেগুলো, কফ, ফিভার থাকে কি লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ইভিনিং রাইজ অফ লো গ্রেড টেম্পারেচার, সন্ধ্যায় সন্ধ্যায় জ্বর আসে, গায়ে গায়ে জ্বর থাকে, এগুলো দিকে এটা কমপ্লিকেশন টিউবারকুলোসিস। তাহলে কি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, পাইরিক্সিয়া অফ আননোন অরিজিন, এটি শুধু বোঝা যায় না, গায়ে গায়ে জ্বর, বাবা অনেকদিন ধরে খাওয়ায় ক্ষুধা মন্দা, রাত্রে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, গায়ে গায়ে জ্বর থাকে, গভীর রাত্রে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, অ্যানোরেক্সিয়া, এই যে নাইট সোয়েটস, ঘাম দেয় আর কি, পেশেন্টের ভাষায় কইলাম আর রাত্রি ঘাম। তারপর কি ক্রনিক কফ, কাশি হয়, ওই যে এক নাগারে 3 সপ্তাহের বেশি কাশি,
তাহলে ওইটাই প্রথম। তারপরে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, ক্ষুধা মন্দা, ঠিক আছে? যদি খাইতে না পারে তাহলে কি হবে? ওয়েট লস হবে। সন্ধ্যায় জ্বর হ্যাঁ। আসে। গায়ে গায়ে জ্বর বলে এটা অল্প, এটা কিন্তু লো গ্রেড ফিভার, নট হাই গ্রেড, ঠিক আছে? তো লো গ্রেড টেম্পারেচার, তাই না? পেশেন্ট খাওয়ার থাকে, তারপরে খায় না, তাই জন্য ওয়েট লস থাকে, তাহলে পেশেন্ট রেজ অফ টেম্পারেচার, পেশেন্ট মেবি ক্যাকেকটিক, বুঝা গেছে? ক্যাকেকটিক মানে কি? চিকন হয়ে যাওয়া, ঠিক আছে? তারপরে প্লিউরাল ইফিউশন থাকতে পারে, নিউমোথোরাক্স থাকতে পারে, ঠিক আছে? থাকতে পারে লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে, ঠিক আছে? কি টিউবারকুলোসিস, এই ইনফেকশন, নিউমোথোরাক্স এগুলো থাকতে পারে, ঠিক আছে? আমাদের এই আমরা করতেছি কি পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু সব জায়গায় হয়, কিন্তু মেইন সোর্স কি? লাংস। লাংসের কোন পার্টে বেশি হয়? লাংসের অ্যাপেক্সে। অ্যাপেক্স অফ দ্য লাং। কেন অ্যাপেক্স অফ দ্য লাং এ বেশি হয়? আর হচ্ছে আমি একটা কথা কইছি, লাংসের সবচেয়ে ভেন্টিলেশন বেশি কোথায়? পানি যদি লাংসে জমা হবে নিচে, আর বাতাস যদি জমা হয়, বা বাতাস লাংসের যে আমাদের বাতাস, তাইলে পানি আমাদের যে ভিতরে আছে সবসময় পানির নিচের দিকে, তাহলে নিচের দিকে লাংসের ভেন্টিলেশন কম। পানির মধ্যে কি তুই শ্বাস নিতে পারবি? না। উপরের দিকের ভেন্টিলেশনটা বেশি, এই জন্যই অ্যাপেক্সের সবচেয়ে বেশি এফেক্ট করে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তো অ্যানারোবিক না, অ্যারোবিক, বুঝা গেছে? অক্সিজেন লাগে। টিভি হচ্ছে অ্যানারোবিক, অ্যারোবিক, অ্যারোবিক অক্সিজেন লাগে। অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে দেখি তো ভেন্টিলেশনের জন্য হয়ে যায়। মানে এখন এটা পিওরলি অ্যারোবিক না, এগুলো যে ফ্যাকাল্টেটিভ নন ফ্যাকাল্টেটিভ এর প্যাস গোসের মধ্যে যাওয়া দরকার। ঠিক আছে? তাহলে আমাদের প্রাইমারি লেশন, প্রাইমারি লেশন মানে যেই জায়গায় প্রথম তৈরি হয়েছে, প্রথম ইনফেক্ট হয়েছে, লাংসের অ্যাপেক্স বা অ্যাপেক্সে পরে অ্যাপেক্স, এই অ্যাপেক্স এবং যেই জায়গায় যে প্রথম ইনফেকশনটা হয়েছে, এই প্রাইমারি লেশন উইথ রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি। রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি মানে কি? আমাদের এক এক জায়গায় এক এক লিম্ফ নোড। আমার কিন্তু ইন্টেস্টিনাল টিবি যদি হয়, ইন্টেস্টিনাল টিবি তো হইলে আমার লেশনটা থাকবে কোথায়? ইন্টেস্টাইনে। তাইলে আমার লিম্ফ নোড কি ফুলবে সার্ভাইকাল লিম্ফ নোড? না, আমার থাকবে প্যারাআম্বিলিক্যাল লিম্ফ নোড, মেজেন্টারিক লিম্ফ নোড। এই জন্যই কথাটা মোর স্পেসিফিক এর জন্য বলতে হবে প্রাইমারি রিলেশন উইথ রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি ইজ কল্ড দ্য গন কমপ্লেক্স। কোনটা কোন কোথায় রে? এই যে গন কমপ্লেক্স, এই জিনিসটা জিজ্ঞেস করে। হ্যাঁ, ধরে 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 Primary lesion with regional linked adenopathy is called the Ghosn complex. রিজিওনাল নিম্ন। আর এই প্রাইমারি লেশনটা এইটা কি একটা গ্রানুলোমেটাস লেশন, ঠিক আছে? ক্যাজিয়েটিং নেক্রোসিস হয়। তাইলে এই যে ইট ইজ দ্য ফরমেশন অফ দ্য মাস অফ দ্য গ্রানুলোমা সারাউন্ডিং এন্ড ক্যাজিয়েটিক নেক্রোসিস বা ক্যাজিয়েশন leads to appearance of the primary necrosis in the lung referred to Ghosn focus. গ্রানুলোমেটাসিতে প্যাথোলজিতে আমরা পড়ছি, মধ্যে যে একটা থাকে, বাইরে ক্যাজিয়েটিক নেক্রোসিস থাকে, এর বাইরে ওই যে লিম্ফোসাইট যে ইগুলো থাকে, একটা ছবি আঁকতাম গ্রানুলোমার, মনে আছে? ক্যাজিয়েটিক নেক্রোসিস। তাইলে এ সেন্ট্রাল গ্রানুলোমা সারাউন্ডিং এ এরিয়া অফ ক্যাজিয়েশন, এই ফোকাসটারে বলা হয় গন ফোকাস। মানে এই লেশনের মূল এই সেন্টারটারে বলা হয় গন ফোকাস, মানে এই মূল লেশনটারে বলা হয়। এই গ্রানুলোমাটাস ক্যাজিয়েটিক নেক্রোসিসটা যেই জায়গায় হইছে, এর আশপাশে তো অনেক ইনফেকশন জড়ায়, ওর শ্বাসকষ্ট হবে এসে, কিন্তু এই মূল যেই জায়গায় ওই গ্রানুলোমাটা ফর্মেশন হইছে উইথ ক্যাজিয়েটিক নেক্রোসিস, এইটারে আমরা বলি কি গন ফোকাস, মানে এইটাই হলো মেইন ফোকাস। তাহলে কি কমু যদি গন ফোকাস বলে সংখ্যাটা?
তাহলে এই যে দ্য ফরমেশন অফ দ্য মাস অফ গ্রানুলোমা মানে গ্রানুলোমা সারাউন্ডিং বাই ক্যাজিয়েটিং নেক্রোসিস বা সারাউন্ডিং বাই ক্যাজিয়েশন ইটস কল্ড দ্য গন ফোকাস মানে একটা গ্রানুলোমা মানে যে গ্রানুলোমাটাস ক্যাজিয়েটিং নেক্রোসিস যেই জায়গায় হয় ওইটারই বলা হয় গ্রানুলোমা সারাউন্ডেড বাই ক্যাজিয়েশন। ক্যাজিয়েটিং নেক্রোসিস। এইটা ফর্ম করে কি এইটাই ফর্ম করে প্রাইমারি লেশন মূলত প্রাইমারি লেশনটাই একটা গন ফোকাস কথা বোঝা গেছে আর এই ঘন ফোকাসের সাথে আশপাশের যে লিম্ফ নোডের এনলার্জমেন্ট হয় এই পুরো জিনিসটা মিলে একটা গন কমপ্লেক্স মূলত আমার মেডিকেল কলেজটা হলো গিয়ে ঘন ফোকাস আমি মেডিকেল কলেজের সাথে আইএসটি করছি আবার একটা ডেন্টাল ইউনিট করছি আবার একটা মসজিদ করছি মাদ্রাসা করছি এগুলো হলো গিয়ে গন কমপ্লেক্স মানে আমার মাদ্রাসা কমপ্লেক্স তাহলে এইটাই এই যে গন ফোকাসটাই হচ্ছে প্রাইমারি লেশন। প্রাইমারি লেশনটা এই প্রাইমারি লেশনটাকে এইটা একটু বিস্তারিত বললাম কি গ্রানুলোমা উইথ ক্যাজিয়েটিং নেক্রোসিস লিডিং টু প্রাইমারি লেশন ইটস কল্ড দ্য গন স্যার মূল যে ফোকাসটা আছে মূল যে প্রাইমারি লেশনটা আছে তখন জিজ্ঞেস করতে পারে মানে গ্রানুলোমা মানে এটা কি আসলে মূল লেশনটা কি মূল লেশনটা একটা গ্রানুলোমাটাস লেশন। আমরা কি কি করব এটার জন্য এটা ভালো জানিস তুই ওই যে দাদার যেটি করাই ঠিক আছে সিবিসি করবি এক্স-রে করবি স্পুটাম তিনটে নিয়ে ওই যে স্পুটাম টেস্ট করবি স্পুটাম ফর এএফবি তারপর কি করবি এক্স-রে করবি প্রথমে চেস্ট এক্স-রে স্পুটাম ফর এএফবি তারপর কি পিসিআর তারপর হলো কি কালচার করতে পারিস আরেকটা কি করতে পারিস টিউবারকুলিন টেস্ট ঠিক আছে এই যে 4 আর্মে করে মানে টিউবারকুলিন টেস্ট তাহলে এই টেস্টগুলো তো মনে থাকবে এক্স-রে এই যে আমরা একটা দেই যে ইনজেকশন দেই মানে সাবডার্মাল ইনজেকশন দিলে এই জায়গায় মানে কতটুকু লেশন হয়েছে এটা মাপি যদি 10 মিলিমিটারের উপরে হয় তাহলে পজিটিভ আর 10 মিলিমিটারের কম হলে নেগেটিভ এটার বলা টিউবারকুলিন টেস্ট বুঝা গেছে তাহলে কি কি সিবিসি চেস্ট এক্স-রে স্পুটাম ফর এএফবি তারপরে আর কি ব্লাড কালচার তারপরে পিসিআর তারপরে টিউবারকুলিন টেস্ট তাহলে সিবিসি চেস্ট এক্স-রে স্পুটাম ফর এএফবি পিসিআর তারপরে চেস্ট এক্স-রে তো আগে তারপরে টিউবারকুলিন টেস্ট কালচার ট্রিটমেন্ট করব কি এই যে এইচআরজেডএন ঠিক আছে কি কি এই যে এইটা আমি আগেই কইছিলাম যে কি এইচআরজেডই এটার আমরা বলি 4 এইচআরজেডই মানে এটা একটু ভাগ করে যদি লিস এই যে দেখ ভাগ করে কি 2 এইচআরজেডই মানে কি 2 মাস এইটা হলো কি 6 মাস যদি নিউ কেস হয় একটা হলো কি যে রেদওয়ান কালকে রিল্যাপস করাইছে না রিল্যাপস রিইনফেকশন ঠিক আছে তাহলে রিল্যাপস আর রিইনফেকশন আর আরেকটা কিন্তু নতুন কেস রিল্যাপস রিইনফেকশন কি একবার হয়ে গেছে এইটা হলো ট্রিটমেন্ট ফেইলিওর মানে ট্রিটমেন্ট হইছে ট্রিটমেন্টটা ফেল করছে ট্রিটমেন্ট হয়ে পুরোপুরি কমপ্লিট আবার অন্য অর্গানিজম দিয়ে হইছে রিইনফেকশন তারপরে ট্রিটমেন্ট হওয়ার মধ্যেই ও আসলে কমতেইছে না রিল্যাপস ঠিক আছে তাহলে রিল্যাপস রিইনফেকশন ট্রিটমেন্ট ফেলিওর ঠিক আছে এই সব কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে ক্যাটাগরি 2 আর নিউ কেস এদের ক্ষেত্রে ক্যাটাগরি 1 বুঝা গেছে তাহলে ক্যাটাগরি 1 এ কয় মাস 6 মাস আর এইটা কয় মাস 8 মাস আসলে আর একটু বেশি দেয় ঠিক আছে কিন্তু এই প্রোটোকল ভুল ওইটা করলেই হবে 2 এইচআরজেডি মানে 2 মাস কি কি দিবি আইসোনিয়াজ কি এইচআরজেডি আইসোনিয়াজিড রিফাম্পিসিন তারপরে লিখিয়া পাইরাজিনামাইড ইথাম্বুটল ঠিক আছে আর 4 মাস দিবি কি এই 2 মাসের শেষে তারপর হ্যাঁ এই 2 মাসের পরে পরবর্তী 4 মাস মানে তুই 2 মাস ডায়েট করলি 4 মাস কন্টিনিউ মানে এই করলি কি কয় এটা মেইনটেনেন্স করবি এইটা
লোডিং ডোজ, এটা কি লোডিং ডোজ একসাথে সাইডে দিয়ে বাড়াই দিলাম, আর তারপরে দুইটা করে 4 মাস লাগবে, 6 মাস। আর এইটা করতে হবে 2 মাস সব দিতে হবে এইচ আর জেডিএস প্লাস 1 মান্থ এইচ আর জেডি 3 মাস, আর 5 মাস একটা বেশি, মানে এইটা তো আর একটু বেশি ওই যে এক করলাম না, একটা বাড়ায় দিতে হয় ওই জায়গায়। আবার এই জায়গায় কি হবে 2 মাস এইচ আর জেডিএস সব দিবি, 1 মাস ওই ও আগেরটাই চালাবি, ঠিক আছে, আর 5 মাস এইচ আর ই তিনটে আইসোনিয়াজিড রিভাম্পিসিন ইথাম্বুল। ক্লিয়ার এই ট্রিটমেন্ট প্রোটোকলটা? আমি যদি এবার বলি, ঠিক আছে, ফার্স্ট এডটা হচ্ছে যেটা প্রাইমারি টিবি সেটা হচ্ছে এইচআর জেডি সেটা হচ্ছে 2 মাস, আর তারপর হচ্ছে 4 মাস হলো এইচআর 2 মাস। এইচআর হচ্ছে আইসোনিয়াজিড রিভাম্পিসিন, পাইরাজিরাবাইড ইথাম্বিউটল। আর সেকেন্ডারি যেটা, ঠিক আছে, প্রিভিয়াসলি ইনফেক্টেড, সেটা হচ্ছে ফার্স্ট মানে 2 মান্থস সবগুলো দিব, আইসোনিয়াজিড পাইরাজিরাবাইড ইথাম্বিউটল স্ট্রেপ্টোমাইসিন। আর মানে 3 নম্বর মান্থ তখন থেকে ওই 4টা আইসোনিয়াজিড রিভাম্পিসিন ইথাম্বিউটল পাইরাজিরাবাইড। আর লাস্ট 5 মান্থসে দিব হচ্ছে 3টা এইচআরই আইসোনিয়াজিড। বুঝে নিবি, এখানে কিন্তু তোর কয়ে দেবে না যে ক্যাটাগরি 2 ট্রিটমেন্ট আলে হবে, তোর কিন্তু এ পেশেন্ট কেম টু ইউ, সে আগে একটা ট্রিটমেন্ট পাইছে, তার ট্রিটমেন্টে এটা নেগেটিভ আসছে, পজিটিভ আসছে, বা সে এক নতুন পেশেন্ট এরকম করে কিন্তু দেবে। আর অবশ্যই কি করতে হবে, ওই যে ড্রাগ পাস্টার কমপ্লিকেশন এইটাই মেইন অবশ্যই লাগবে। এই যে ইথাম্বুটুলের কি পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে, আর স্ট্রেপ্টোমাইসিনের কি নেফ্রোটক্সিসিটি। কত পেজ 48? না এই দেন এটা না, ওই যে আমরা যে পাঁচটা পড়ছি ওই পাঁচটা লিখে রাখা দরকার। লিখে রাখছি, যেটা আমি কই দিচ্ছি ফিরে লিখে রাখছি। এই যে আইসোজিনামাইডের হেপাটাইটিস, ঠিক আছে, পাইরাজিনামাইডের গাউটি আর্থ্রাইটিস, ঠিক আছে, হাইপার ইউরেসিমিয়া মানে গাউটি আর্থ্রাইটিস পাইরাজিনামাইডের। স্ট্রেপ্টোমাইসিনের কি 8 নার্ভ পলসি, 8 নার্ভ কোনটা, ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, ঠিক না, অটোটক্সিসিটি, এটা কি করে অটোটক্সিসিটি, ঠিক আছে, অবশ্যই এই স্ট্রেপ্টোমাইসিন অটোটক্সিসিটি নিউরোটক্সিসিটি নেফ্রোটক্সিসিটি তিনটা করে, এটা মনে রাখতে হবে। স্ট্রেপ্টোমাইসিন এইটা কি জন্য দেওয়া হয় না, বড় বুড়াগো ওই যে কান ইয়ে হয়ে যেতে পারে, তারপর কি রেট্রোভালটাইটিস নিউরাইটিস, এটা বাচ্চাকে দেওয়া হয় না কি জন্য, কইতেও পারবে না, কানা হয়ে যাবে, বাচ্চা কি কইতে পারে যে আমি দেখি না, ছোট বাচ্চা, বোঝা গেছে। তাহলে এটা কি ভেস্টিবুলার মানে কি করে অটোটক্সিসিটি, এটা রেট্রোভালভার নিউরাইটিস, আর তারপর কি পাইরাজিনামাইড হাইপার ইউরেসেমিয়া, এই জায়গা থেকে কি করে গাউটি আর্থ্রাইটিস, এই যে আমার হাইপার ইউরেসেমিয়া ছিল, ঠিক আছে। আর আইসোনিয়াসিড কি করে, হেপাটাইটিস, আর রিফাম্পিসিন হেপাটাইটিস করে, আর এ করে এর জন্য কি আইসোনিয়াসিডের পেরিফেরাল নিউরোপ্যাথি। এটা কোথায় এগুলো পাচ্ছি, আমি বুঝেই পাচ্ছি না। আচ্ছা আমি একটা করে লিখে দিই না, এটা তো দরকার নেই। একটা হচ্ছে আইসোনিয়াজাইড, সুন্দর জিনিস, এইটা লাগবেই, মেইন এইটাই জিজ্ঞেস করে, গাঁজা পরি তো লাগবে। আইসোনিয়াজাইড কি করে, পেরিফেরাল নিউরোপ্যাথি,
হেপাটাইটিস। ইথামবিউটাল হচ্ছে ব্লাইন্ডনেস করে, ব্লাইন্ডনেস, হ্যাঁ ইথামবিউটাল। রেট্রোভালভাল নিউরাইটিস, রেট্রোভালভাল নিউরাইটিস করে। কিন্তু ফার্মাকোলজিতে পড়ছে হচ্ছে ব্লাইন্ডনেস। আর স্ট্রিপ্টোমাইসিন হচ্ছে কি বলবো, অ্যাপোপ্টোক্সিসিটি, স্ট্রিপ্টোমাইসিন অটোটক্সিসিটি, অটো। শেয়ারিং